তড়িৎ কোষ বিভব বা সেল পটেনশিয়াল নিয়ে আমরা এখন দেখব এবং তোমরা জানো যে কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করা হয় যে কোনো দুইটা ধাতুকে কাজে লাগিয়ে। যেমন তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে একটা ছোট্ট তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করেছি কপারকে এবং সিলভারকে কাজে লাগিয়ে। আর একটা ধাতু সক্রিয়তা সিরিজে তুমি যদি দেখো তাহলে কপারের অবস্থান হচ্ছে উপরে, এই জন্য আমরা এটাকে অ্যানোড হিসেবে কাজে লাগাতে পারি, এবং সিলভারের অবস্থান হচ্ছে নিচে, তাই আমরা এটাকে ক্যাথোড হিসেবে কাজে লাগাতে পারি। তো এখন আমি বলি যে তড়িৎ কোষ বিভব বা সেল পটেনশিয়াল এটা ধারণাটা কিভাবে এসেছে। তুমি দেখতে পাচ্ছ কপার যেহেতু অ্যানোড হিসেবে কাজ করে, তার মানে কপারের ধর্মটা হচ্ছে কি, সে যখন ইলেকট্রোড বা অ্যানোড হিসেবে কাজ করবে তখন সে তার ইলেকট্রনটাকে ছেড়ে দিবে এই অ্যানোডের মধ্যে এবং সে কপার 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। তার মানে এই ইলেকট্রনটা কি করলো, ছেড়ে দিল, তার মানে আমরা বলতে পারি কপারের এখানে জারণ ঘটেছে। তাহলে আমাদের বিক্রিয়াটা কীরকম হবে, কপার প্রথমে ছিল ধাতু হিসেবে, তারপর সে হচ্ছে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ফাইনালি সে হচ্ছে কপার 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে এসেছে। এবং আমাদের সিলভার যেহেতু অ্যানোড মানে ক্যাথোড হিসেবে কাজ করছে, তার মানে দ্রবণে থাকা যে সিলভার আয়নগুলো আছে, দ্যাট মিনস আমরা এখানে দুইটা আলাদা লবণ নিয়েছি, একটা হচ্ছে কপার নাইট্রেট লবণ, আরেকটা হচ্ছে সিলভার নাইট্রেট লবণ। তো সিলভার আয়নটা পরবর্তীতে এই জাস্ট ধাতুর মধ্যে যাবে, দ্যাট মিনস সিলভার ধাতুতে যাবে, গিয়ে সে ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করার পর সে হচ্ছে সিলভার ধাতুতে কনভার্ট হবে। তার মানে আমি বলতে পারি ক্যাথোডের ক্ষেত্রে আমরা দ্রবণে যে সিলভারটা আছে বা সিলভার আয়নটা আছে সেটা ক্যাথোডের কাছে গিয়ে সিম্পলি একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার পর সে হচ্ছে সরাসরি সিলভার ধাতুতে কনভার্ট হবে। তো এই যে এখানে কনভার্সনটা দেখতে পাচ্ছি এটা টোটালি একটা বিজারণ বিক্রিয়াকে নির্দেশ করে। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে জারণ বিক্রিয়াকে নির্দেশ করবে, দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি অবশ্যই বিজারণ বিক্রিয়াকে নির্দেশ করবে। তাহলে একটা তড়িৎ রাসায়নিক কোষে জারণ বিজারণের ফলে যেটা হচ্ছে সেটা হলো অ্যানোড আস্তে আস্তে মানে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাচ্ছে, এবং এই ঋণাত্মক চার্জে চার্জিত হওয়ার জন্য অ্যানোডের মধ্যে যে এক্সট্রা ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো এখন ফ্লো হবে এদিকে। দ্যাট মিন্স আমাদের ক্যাথোড মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে এই ইলেকট্রনগুলো তখন যাত্রা শুরু করবে। এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি ক্যাথোডটা কিন্তু আস্তে আস্তে পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেছে। কেন? কারণ অনেকগুলো সিলভার আয়ন কিন্তু আমাদের ক্যাথোডের কাছে চলে গেছে, যার ফলে আমাদের ক্যাথোড যেহেতু পজিটিভ চার্জে চার্জিত, তার মানে সে অবশ্যই ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে টেনে নেবে। এবং এই ঘটনার জন্য আমি বলতে পারি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ বা তড়িৎ বা কারেন্ট কিন্তু তার অপোজিট দিকে প্রবাহিত হয়। তার মানে আমরা এখানে কারেন্ট বা তড়িতের প্রবাহটা পাবো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, দ্যাট মিনস সিলভারের তৈরি ক্যাথোড থেকে কপারের তৈরি অ্যানোডের দিকে। এবং এই তড়িৎ প্রবাহটা আমি যদি নিরবিচ্ছিন্নভাবে পেতে চাই, আমি তোমাদেরকে বলেছিলাম অবশ্যই আমরা লবণ সেতু বা সল্ট ব্রিজকে ব্যবহার করব। তো এই যে তড়িৎটা প্রবাহ হচ্ছে এটা কিন্তু এমনি এমনি প্রবাহ হয় না। তড়িৎটা প্রবাহ হওয়ার মেইন কারণটা হচ্ছে বিভব পার্থক্য। আমি যদি তোমাদেরকে একটা তার বা অয়ার এঁকে দেখাই, খেয়াল করে দেখো এটা হচ্ছে একটা অয়ার বা তার। আচ্ছা ঠিক মতো আঁকি, হচ্ছে না, এই তো হয়ে গেল। তো এই তার বা অয়ার আমি দুইটা প্রান্ত দিলাম, ধরো এটা হচ্ছে আমাদের এ প্রান্ত এবং এটা হচ্ছে আমাদের বি প্রান্ত। এখন যদি এ প্রান্তের বিভব আমি ধরে নিলাম বিভব এ এবং বি প্রান্তের বিভব আমি ধরে নিলাম বিভব বি, এরা যদি সমান হয় তাহলে কখনোই এ থেকে বি কিংবা বি থেকে এতে আমাদের তড়িৎ বা কারেন্ট প্রবাহিত হবে না। বাট আমি যদি বলি তোমাকে এ বিন্দুর বিভবটা বেশি হয়ে গেল বি বিন্দুর তুলনায়, তখন আমি বলতে পারি এ বিন্দু থেকে আমাদের কারেন্ট বা তড়িৎ বি বিন্দুর দিকে প্রবাহিত হবে। তার মানে সবসময় তড়িৎ বা কারেন্ট বা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ যেটাই বলি না কেন সেটা উচ্চ বিভব জায়গা থেকে নিম্ন বিভব জায়গায় প্রবাহিত হয়। আবার তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ আমাদের এখানে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে থাকা সিলভার যে ক্যাথোডটা আছে, এই ক্যাথোড থেকে আমাদের কারেন্ট বা তড়িৎ ফ্লো হচ্ছে কোন দিকে, অ্যানোডের দিকে বা কপার দ্রবণের দিকে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে সিলভারের যেই বিভবটা আছে তড়িৎদ্বার বিভব, এটা কিন্তু বিভব এজি দিয়ে আমি প্রকাশ করেছি, এটাকে তুমি সিলভারের তড়িৎদ্বার বিভব বলতে পারো। কেননা তোমরা জানো প্রত্যেকটা তড়িৎদ্বারের কিন্তু আলাদা আলাদা তড়িৎদ্বার বিভব থাকে। তো সিলভারের তড়িৎদ্বার বিভব অবশ্যই বেশি হবে কার চেয়ে, কপারের তড়িৎদ্বার বিভব হচ্ছে। তা যদি না হয় তাহলে কিন্তু কারেন্ট প্রবাহিত হতো না। তাহলে আমরা ছবি অনুসারে বলতে পারি সিলভারের যে তড়িৎদ্বার বিভব এবং কপারের যে তড়িৎদ্বার বিভব তাদের মধ্যে সিলভারের তড়িৎদ্বার বিভব বেশি, এবং এই তড়িৎদ্বার বিভব বেশি হওয়ার জন্য আমি বলতে পারি আমাদের এখানে সিলভারের তৈরি ক্যাথোড থেকে, দ্যাট মিনস সিলভারের তৈরি ক্যাথোড থেকে কারেন্ট বা তড়িৎ বা ইলেকট্রিসিটি কপারের তৈরি অ্যানোডের কাছে পৌঁছাচ্ছে। তো এই যে এখানে কারেন্ট বা তড়িৎ একটা নির্দিষ্ট কারণে একটা ইলেকট্রোড থেকে আরেকটি ইলেকট্রোডের কাছে চলে যাচ্ছে, ওই কারণটা হচ্ছে তড়িৎ কোষ বিভব বা কোষ পটেনশিয়াল বা সেল পটেনশিয়াল। এটাকে অনেকে হচ্ছে কোষের ইএমএফ বলতে পারে বা কোষ বিভব বলতে পারে সহজ কথায়। তো আমরা যদি একটু শর্টকাটে বলি, আমরা একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করি দুইটা
কোষ বিভব দিয়ে, মানে দুইটা তড়িৎ বিশ্লেষ্য পাত্র দিয়ে, বা বলা যায় দুইটা তড়িৎদ্বার দিয়ে। তো এই দুটো তড়িৎদ্বারের মধ্যে অবশ্যই একটা বিভবের পার্থক্য থাকবে, এবং ওই বিভবের পার্থক্যটাকে আমরা বলবো তড়িৎ কোষ বিভব বা সেল পটেনশিয়াল। যেমন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা তড়িৎ কোষ বিভব বা তড়িৎদ্বার বিভব আছে সিলভারের জন্য, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা তড়িৎদ্বার বিভব আছে কপারের জন্য। তো এদের দুজনের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটার জন্যই কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়, আর এই পার্থক্যটাকে আমরা তড়িৎ কোষ বিভব বলে থাকি। এবং এই যে এখানে একটা তড়িৎ বিভবের পার্থক্য, সেটাকে আমরা মাপতে পারি ভোল্টমিটার কাজে লাগিয়ে। তার মানে তুমি যদি মাঝখানে তাদের মানে সংযোগের মাঝখানে একটা ভোল্টমিটার যদি যুক্ত করে দাও, দেখতে পাচ্ছ এখানে 0.46 ভোল্ট পরিমাণ একটা তড়িৎ চালক বল তৈরি হয়েছে। তাহলে তড়িৎ বিভব এটাকে আমরা অন্য নামে ডাকতে পারি, এটাকে আমরা সেল ইএমএফ নামেও ডাকতে পারি, অর্থাৎ কোষের ইএমএফ। তো আমি একটু ইংলিশে লিখি, এটাকে আমরা চাইলে সেল ইএমএফ হিসেবেও ডাকতে পারি। ইএমএফ মানে হচ্ছে তড়িৎ চালক বলের ইংলিশ বা ইলেকট্রোমোটিভ ফোর্সের ইংলিশ, অথবা আমরা এটাকে রাখতে পারি হচ্ছে তড়িৎ চালক বল। আমি আর বাংলা লিখলাম না, জাস্ট মুখে বললাম, তোমরা মনে রেখো তড়িৎ কোষ বিভবের আরেকটা নামই হচ্ছে কি তড়িৎ চালক বল বা কোষ বিভব। তাহলে এটার আরেকটা নাম আমি লিখে রাখি, এটা হচ্ছে কোষ বিভব নামে পরিচিত। এবং যখনই আমরা এরকম কোষ বিভব নিয়ে কাজ করব, তখন অবশ্যই আমাদের দুইটা তড়িৎদ্বারকে কাজে লাগাতে হবে, অর্থাৎ দুইটা তড়িৎদ্বারের আলাদা আলাদা বিভব যে আছে তাদের পার্থক্যটাই হচ্ছে কি আমাদের তড়িৎ কোষ বিভব বিষয়ে কাজ করবে। এখন দেখো তো, আমরা একটা তারের মাধ্যমে এবং একটা লবণ সেতুর মাধ্যমে এই দুটো তড়িৎদ্বারকে যুক্ত করেছি, কিন্তু আমি যদি মাঝখানে কোনো লবণ সেতু বা তার দিতাম না দিতাম, তখন কি ঘটনা ঘটতো? তখন কিন্তু আমাদের প্রথম পাত্রে কখনোই জারণ ঘটতো না, দ্বিতীয় পাত্রে কখনোই বিজারণ ঘটতো না। তার মানে তড়িৎ রাসায়নিক কোষে জারণ বিজারণ ঘটার মেইন কারণটা হচ্ছে আমরা একটা সাইডের ইলেকট্রোডের সাথে আরেকটা সাইডের ইলেকট্রোডকে যুক্ত করে রাখি কোনো একটা ধাতব তার দিয়ে বা পরিবাহী দিয়ে, এবং একটা সাইডের যেই সলিউশন বা দ্রবণ আছে সেটাকে আরেকটা সাইডের সলিউশন বা দ্রবণের সাথে যুক্ত করে রাখি সল্ট ব্রিজ বা লবণ সেতুর মাধ্যমে। তার মানে আমাদের এখানে যদি কোনো অয়ার না থাকতো, দ্যাট মিনস নো অয়ার। অয়ার মানে হচ্ছে কি তার, এই যে তুমি যে তারের মাধ্যমে ভোল্টমিটার যুক্ত করে রেখেছো, এটাই হচ্ছে অয়ার বা তার। এবং একই সাথে আমাদের যদি কোনো সল্ট ব্রিজ না থাকতো, দ্যাট মিনস নো সল্ট ব্রিজ, তখন আমি বলতে পারতাম যে আমাদের এখানে কোনো তড়িৎ বিভব তৈরি হতো না। দ্যাট মিনস কারেন্ট অবশ্যই সিলভার পাত থেকে কপার পাতে তখন যেতে পারতো না। আর কারেন্ট যদি না যেতে পারে, তাহলে আমি বলতে পারি ওই কোষের জন্য ওভারঅল তড়িৎ বিভবের মান 0। তার মানে সেল পটেনশিয়ালকে ই অফ সেল হিসেবে লেখা হয়, এবং এটার মানটা তখন হয়ে যাবে 0 ভোল্ট। এবং এই সেল পটেনশিয়াল বা তড়িৎ কোষ বিভবের যেই ইউনিটটা আছে সেটাকে আমরা ভোল্ট হিসেবে প্রকাশ করে থাকি। এখন কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ কোষ বিভব বা সেল ইএমএফ বা কোষ বিভব যেটা নির্ধারণ করে বা যেটা নির্দেশ করে, সেটা হচ্ছে ওই কোষটা আসলে কী পরিমাণ তড়িৎ শক্তি তৈরি করেছে সেটা। দ্যাট মিনস তুমি পাশাপাশি এরকম দুইটা কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে, এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলে আমাদের কিছু ইলেকট্রনের আদান প্রদান ঘটবে ইলেকট্রোডের মধ্যে। তো এই ইলেকট্রনের আদান প্রদান মানে হচ্ছে কি তড়িৎ বা কারেন্টের চলাচল, এবং এই তড়িৎ বা কারেন্টের চলাচলের জন্যই কি তৈরি হবে, দুই প্রান্তে ভোল্টেজ তৈরি হবে বা বিভব তৈরি হবে। তো এই যে একটা বিভব তৈরি হচ্ছে এখানে, তার মানে আমাদের টোটাল তড়িৎ রাসায়নিক কোষ কিন্তু একটা ব্যাটারির মতো কাজ করে বা একটা তড়িৎ উৎসের মতো কাজ করে, যেটা আমি একদম শুরুতে বলেছি। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে যেটা হয় সেটা হচ্ছে আমরা কেমিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি, এবং এই ইলেকট্রিক্যাল এনার্জিতে আসলে ভোল্টেজ হিসেবে আমাদের কাছে আসে অথবা কারেন্ট হিসেবে আমাদের কাছে আসে। তো আমরা যখন বিভিন্ন পেন্সিল ব্যাটারি কিনে আনি, তখন আমরা দেখি যে ওই পেন্সিল ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, আবার ধরো বড় বড় ব্যাটারি আছে সেগুলো হচ্ছে 24 ভোল্ট। তো এই যে এখানে ভোল্টের কথাগুলো বলছি, সেম কনসেপ্টটা আমাদের এখানেও কাজে লাগাতে হবে। দ্যাট মিনস আমাদের এই দুটো তড়িৎ বিশ্লেষ্য পাত্র মিলে যে তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করেছে, এই টোটাল তড়িৎ রাসায়নিক কোষই আসলে একটা ব্যাটারির মতো কাজ করে, এবং সেটাই আসলে এখানে আলটিমেটলি প্লাস 0.46 ভোল্ট তৈরি করেছে। তাই তড়িৎ কোষ বিভব বা সেল পটেনশিয়াল যেটাই বলে না কেন, এটা আসলে আমাদের জন্য একটা দরকারি জিনিস, এবং আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই পরিমাণ শক্তিটা তৈরি করতে পারি। এখন তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে যদি আমরা এই তড়িৎ চালক বল বের করতে চাই কোনো একটা কোষের, তাহলে আমরা কী কী সূত্র ইউজ করব। তুমি অলরেডি জানো যে আমাদের এখানে কপার আছে এবং সিলভার আছে। তো কপার হচ্ছে কি আমাদের ক্যাথোড না অ্যানোড, এবং সিলভারটা হচ্ছে কি ক্যাথোড। এবং এটাও জানো আমাদের অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে। তোমরা একটা জিনিস পড়েছো, তোমাদের যদি মনে থেকে থাকে দেখো, আমি একটু লিখে দিচ্ছি। তোমরা এই জিনিসটা পড়েছো, সেটা হচ্ছে কোনো একটা কোষের জারণ তড়িৎদ্বার বিভব পড়েছো, এবং কোনো একটা তড়িৎদ্বারের বিজারণ তড়িৎদ্বার বিভব নিয়েও কিন্তু পড়েছো, তাই না? এই দুটো জিনিস নিয়ে পড়েছো। আমরা ঠিক এই দুটো জিনিস নিয়ে কাজে লাগিয়ে কোনো একটা পূর্ণাঙ্গ তড়িৎ রাসায়নিক কোষের কোষ বিভব বা সেল ইএমএফটা বের করতে পারবো।
এই ক্ষেত্রে আমরা যদি কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বা কোষ বিভব বের করতে চাই, তাহলে আমাদেরকে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে বিভবটা তৈরি হয় সেই বিভবগুলো সম্পর্কে জানতে হবে। যেমন আমি তোমাদেরকে যদি আবারও আগের ছবিটা দেখাই, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে পাত্রের প্রথম অংশটা যেটা আছে সেটা কিন্তু অ্যানোড হিসেবে কাজ করছে। তার মানে এই অ্যানোডের মধ্যে অবশ্যই জারণ ঘটে, আর যদি কোনো অ্যানোডের মধ্যে জারণ ঘটে তবে অবশ্যই সেখানে একটা জারণ বিভব কাজ করবে, যেটাকে আমরা ই অফ ও এক্স দিয়ে প্রকাশ করে থাকি। এবং আমাদের দ্বিতীয় পাত্রে দেখতে পাচ্ছি ক্যাথোড হিসেবে কাজ করছে সিলভার। তার মানে ক্যাথোডে যেহেতু বিজারণ ঘটে, তার মানে এখানে আমাদের এই তড়িৎদ্বারের মধ্যে বা সিলভারের তড়িৎদ্বারের মধ্যে একটা বিজারণ বিভব তৈরি হবে, যেটাকে আমরা ই অফ আর ইডি দিয়ে প্রকাশ করে থাকি। এবং মজার বিষয় হচ্ছে, তুমি যদি এই টোটাল তড়িৎ রাসায়নিক কোষের ইএমএফ বের করতে চাও, যেটাকে আমরা ই অফ সেল দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে এই ই অফ সেলের মান হবে এই দুটো জিনিসের যোগফল। দ্যাট মিন্স আমাদের অ্যানোডের যেই জারণ তড়িৎ বিভব আছে, সে জারণ তড়িৎ বিভব প্লাস হচ্ছে ক্যাথোডের যে বিজারণ তড়িৎ বিভব আছে, সেই বিজারণ বিভবটা তুমি যদি যোগ করো, তাহলে তুমি এই টোটাল তড়িৎ রাসায়নিক কোষের ইএমএফ বা তড়িৎচালক বলটা পেয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে এই সূত্রের প্রথম যে অংশটা আছে এটা কিন্তু অ্যানোডকে নির্দেশ করে, পরবর্তী অংশটা আছে এটা কিন্তু ক্যাথোডকে নির্দেশ করে। তো আমরা এটার পাশাপাশি আরও একটা জিনিস কিন্তু জানি। কি জানি? তুমি দেখো আমি কিন্তু এখানে মার্ক করে দিয়েছি, প্রথম অংশ অ্যানোড, তারপর অংশ কিন্তু ক্যাথোড। তার মানে আমরা অ্যানোডের জারণ বিভব নিব এবং ক্যাথোডের বিজারণ বিভব নিব, তারপর তাদেরকে যদি যোগ করি তাহলে আমরা টোটাল একটা তড়িৎ রাসায়নিক কোষের ইএমএফ বা কোষ বিভব পেয়ে যাব। এখন আমরা তোমাদেরকে আরেকটা সূত্রের কথা বলেছিলাম, সেটা হচ্ছে কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষের জন্য, এটা যে কোনো তড়িৎ রাসায়নিক কোষ হতে পারে, তার অক্সিডেশন পটেনশিয়াল বা জারণ বিভবের মান যা, রিডাকশন পটেনশিয়াল বা বিজারণ বিভবের মান তা, বাট তারা একে অপরের নেগেটিভ, মানে হচ্ছে বিপরীত মানের। তার মানে আমি যদি এখানে ই অফ ও এক্সের জায়গায় জাস্ট কৌশলে অন্য কিছু লিখি, তাহলে দেখো আমাদের কিন্তু সূত্রটা এখন পাল্টে যাবে। কীভাবে পাল্টাবে? তুমি এখানে অ্যানোডের জারণ বিভব যেটা আছে, এই জারণ বিভবের জায়গায় তুমি অ্যানোডের বিজারণ বিভবকে কিন্তু লিখতে পারো, বাট সিম্পলি তার আগে একটা মাইনাস দিতে হবে তোমাকে। দ্যাট মিনস এখানে দিতে হবে মাইনাস ই অফ আর ইটি। তাহলে দেখো এই টোটালটা কিন্তু অ্যানোডের বিজারণ বিভবকে নির্দেশ করে। তারপর এখানে তুমি প্লাস দিলে, তারপর তোমার ক্যাথোডের বিজারণ বিভব যা আছে তাই। তো তুমি হয়তো দেখতে পাচ্ছ একটা হচ্ছে মাইনাস ই অফ আর ইটি, আরেকটা হচ্ছে প্লাস ই অফ আর ইটি। আসলে একটা কিন্তু অ্যানোডের, আরেকটা কিন্তু ক্যাথোডের। তো তোমাকে আমি উপরে আগেই লিখে রেখেছি, আচ্ছা আমি তোমাকে এখানে ছোট করে লিখে রাখি, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের অ্যানোডের জন্য, এটা হচ্ছে আমাদের ক্যাথোডের জন্য। ঠিক একইভাবে এটা হচ্ছে অ্যানোডের জন্য, এটা হচ্ছে ক্যাথোডের জন্য। এখন তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট যে আমরা যদি কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষের ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের বিজারণ বিভবকে বিয়োগ করি, তাহলেও কিন্তু আমরা ওই তড়িৎ রাসায়নিক কোষের যে তড়িৎচালক বল আছে সেটাকে পেয়ে যাব। আবার দেখো আমরা এটাকে আরেকটু মডিফাই করতে পারি। ধরো আমি এখন এটাকে চেঞ্জ করবো, দ্যাট মিনস উপরের এই অংশটাকে চেঞ্জ করব। যদি আমি চেঞ্জ করি, দেখো কি হয়, আমাদের এখানে ই অফ ও এক্স অফ এ থাকবে, দ্যাট মিনস অ্যানোডের জারণ বিভব থাকবে। বাট আমি যদি ক্যাথোডের বিজারণ বিভব না লিখে ক্যাথোডের জারণ বিভব লিখি, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ই অফ ও এক্স অফ ক্যাথোড। তার মানে এটা কি মিন করে? এটা মিন করে আমি যদি অ্যানোডের জারণ বিভব থেকে ক্যাথোডের জারণ বিভবকে বিয়োগ দিই, তাহলে আমরা কিন্তু ওই তড়িৎ রাসায়নিক কোষের ইলেকট্রোমোটিভ ফোর্স পেয়ে যাব বা তড়িৎচালক বল পেয়ে যাব। ফাইনালি আমরা এটাকে আরেকটু ছোট্ট করে মডিফাই করে ফেলি। কিভাবে মডিফাই করব? আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই জিনিসটাকে সেকেন্ড ইকুয়েশনে চেঞ্জ করে ফেলি। দ্যাট মিনস আমাদের এটা ছিল মাইনাস ই অফ আর ইডি, দ্যাট মিনস অ্যানোডের বিজারণ বিভব। এখন আমরা ক্যাথোডের বিজারণ বিভবটাকে চেঞ্জ করে ক্যাথোডের জারণ বিভবে কনভার্ট করি। তাহলে জারণ বিভবে কনভার্ট করতে হলে কি করতে হবে? সিম্পলি আমরা মাইনাস দিয়ে ই অফ ও এক্স লিখে দেব এবং এটা ক্যাথোডের জন্য কাজ করবে। তাহলে দেখো তো এটাও কিন্তু একটা সূত্র হিসেবে কাজ করে। তো আমরা টোটাল এখানে 4টা সূত্র পেলাম এবং প্রত্যেকটা সূত্র দিয়েই কিন্তু আমরা কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষের ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফকে বের করতে পারবো। তাহলে আমরা কোন সূত্রটি ইউজ করব? আমরা সবচেয়ে বেশি ইউজ করব হচ্ছে দুটো সূত্র, আমি একটু মার্ক করে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের একদম প্রথম সূত্র যেটা, এটা অবশ্যই ইউজ করব। আরেকটা হচ্ছে আমাদের এই যে সূত্রটা দেখতে পাচ্ছি, এটা ইউজ করব। তো আমরা চাইলে দোনোটা ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করতে পারি, বাট আমাদের জানতে হবে সবগুলো, এবং এটাও আমরা ইউজ করব। বাট লাস্টেরটা তেমন একটা ইউজ করা হয় না, এই জন্য আমরা লাস্টেরটা নিয়ে কাজ করব না। এখন তোমাদেরকে বলি যে সূত্রগুলোর আসলে মেইন কাহিনীটা কি। সেই কাহিনী দেখানোর জন্য তোমাদেরকে আমি দুটো মান লিখব। মান মানে হচ্ছে কি, আমি একদম রিয়েল মানগুলো লিখি। ধরো আমাদের এখানে কপার তো আছে, তাই না? কপার হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করছে। তার মানে কপার যেহেতু অ্যানোড হিসেবে কাজ করছে, তার মানে ওর একটা জারণ বিভব থাকবে। এবং তুমি যদি তড়িৎ রাসায়নিক
কোষ দেখে থাকো, মানে কি বলবো, ধাতুর সক্রিয়তা সিরিজ দেখে থাকো, আমি তোমাদেরকে দেখিয়েছি ছকটা। ওই ছকের মধ্যে কিন্তু স্পেসিফিক কিছু মান আছে যেগুলো প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভবকে নির্দেশ করে। তো এখন আমি যদি বলি যে আচ্ছা, আমি তার আগে একটা ছোট্ট কনসেপ্ট দেখাই। আমরা এখানে এই যে সূত্রগুলো লিখেছি এগুলো কিন্তু সাধারণ যে কোনো কন্ডিশনের জন্য লিখেছি। তার মানে আমরা এখানে কিন্তু প্রমাণ কোনো কন্ডিশনের জন্য লিখিনি। প্রমাণ কন্ডিশন মানে হচ্ছে কি, যদি আমাদের এখানে যে দ্রবণটা আমরা ইউজ করেছি সেটা যদি 1 মোলার ঘনমাত্রার হয়ে থাকে এবং আমরা যদি ঠিক আমাদের এই দ্রবণগুলোর তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড রেখে থাকি বা 298 কেলভিন যদি রেখে থাকি এবং দ্রবণের উপর যে চাপ আছে সেটা যদি 1 অ্যাটমসফিয়ারিক চাপ হয় বা 1 বায়ুমণ্ডলীয় চাপ হয়, তবে সেটাকে আমরা বলবো প্রমাণ অবস্থা। বাট আমরা যেহেতু এখানে সূত্রগুলো লিখেছি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসগুলো মেনটেন করিনি, জাস্ট এটা আমরা এমনিতেই রেখেছি। তার মানে এটা কিন্তু প্রমাণ অবস্থা না। তার মানে তোমরা যদি প্রমাণ অবস্থায় সূত্রগুলো লেখো তাহলে আমাদের টোটাল সূত্রগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে ওটাকে আমরা বলতে পারবো প্রমাণ তড়িৎদ্বার বিভব না, তড়িৎদ্বার বিভব না, এটা হচ্ছে প্রমাণ কোষ বিভব বলবো তখন আমরা এগুলোকে। তো যাই হোক, আমরা প্রমাণ কোষ বিভব নিয়ে পরবর্তী লেকচার আলোচনা করব। বাট এতটুকু জেনে রাখো, আমাদের নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের কপারের জন্য জারণ বিভবের যে মান সেটা তুমি দেখে থাকতে পারো, আমাদের হচ্ছে লিস্টের মধ্যে দেওয়া থাকে বা বইয়ের মধ্যে লিস্টে দেওয়া থাকে, এবং এই জারণ বিভবের মান হচ্ছে কত। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে জারণ বিভবের মান আসছে হচ্ছে -0.337, তার মানে এটা হচ্ছে -0.337, এটা হচ্ছে আমাদের জারণ বিভবের মান। এবং আমি যদি এই যে সিলভারের জন্য প্রমাণ বিজারণ বিভবটা দেখতে চাই তাহলে তার মানটা হচ্ছে +0.80, তার মানে এটা হবে +0.8 নর্মালি। তো কেন আমি দুইটা মান লিখলাম, কারণ এই দুটো মানকে ইউজ করে আমরা এখন এই টোটাল তড়িৎ রাসায়নিক কোষের যে সেল ইএমএফটা আছে বা কোষ বিভব আছে সেটা বের করব। এবং এগুলোর ইউনিট কিন্তু অবশ্যই ভোল্টে হবে, দ্যাট মিনস এটাও ভোল্ট হবে, এটাও ভোল্ট হবে। তাহলে দেখো আমরা এখন ঠান্ডা মাথায় করি কীভাবে করব। আমাদের টার্গেট হচ্ছে এই তড়িৎ রাসায়নিক কোষের ই অফ সেল বের করা বা কোষ বিভব বের করা। তো আমরা যেটা করতে পারি, আমরা প্রথম সূত্র ইউজ করে দেখি কি হয়। প্রথম সূত্রে আমি দেখতে পাচ্ছি আমাদের অ্যানোডের জারণ বিভবের সাথে ক্যাথোডের বিজারণ বিভবকে যোগ করতে হবে। তাহলে চলো করে ফেলি। আমরা অ্যানোডের জারণ বিভব ই অফ ও এক্স দেখতে পাচ্ছি, যার মান হচ্ছে 0.337, দ্যাট মিনস -0.337 ভোল্ট। তো এই ভোল্টের সাথে আমি যোগ করব কাকে, 0.8 ভোল্টকে যোগ করব। তাহলে দেখো আমরা কিন্তু এখানে একটা দারুণ অ্যান্সার পাবো, এবং এই অ্যান্সারটা যা আসবে সেটাই কিন্তু আমাদের এই টোটাল তড়িৎ রাসায়নিক কোষের ইএমএফকে নির্দেশ করবে। তো আমি যদি এই দুটোকে যোগ করি তাহলে আমি এখানে পাচ্ছি মোটামুটি 0.463 পাচ্ছি। এবং দেখো আমাদের ছবির মধ্যে কিন্তু তাই দেওয়া আছে, তুমি যদি দেখতে পাও এই ভোল্ট মিটারে একটা রিডিং দেওয়া, এই রিডিংও কিন্তু তাই বলছে, দ্যাট মিনস 0.46 ভোল্ট আমাদের এই তড়িৎ রাসায়নিক কোষ থেকে তৈরি হবে। তার মানে এটা কি আমাদের এক্সাক্ট অ্যান্সার মিলে গেল। এখন আমি যদি ভিন্ন ভিন্নভাবে এগুলোকে বের করি তাহলে দেখো সেম মান আসবে। তুমি যদি এখন দ্বিতীয় সূত্রটা কাজে লাগাও, দ্যাট মিনস এই সূত্রটা কাজে লাগাও, তাহলে দেখতে পাবে আমাদের একদম শুরুতে অ্যানোডের বিজারণ বিভবকে লিখতে হবে। আমরা এখানে অ্যানোডের জারণ বিভব পেয়েছি -0.337 ভোল্ট, বাট এটাকে যদি আমি বিজারণ বিভব বানাই তাহলে সেটা কি হয়ে যাবে, অবশ্যই +0.337 ভোল্ট হয়ে যাবে। বাট এই জিনিসটা যখন প্লাস হবে ওর আগে কিন্তু আমাদের একটা মাইনাস দিতে হবে সূত্র অনুসারে। তাহলে দেখতে পাচ্ছ 2 নম্বর সূত্রে আমাদের আগে এই জায়গাটাতে একটা মাইনাস আছে। তো আমরা সেই মাইনাস বসানোর পর কী করব, প্লাস আমাদের ক্যাথোডের যে বিজারণ বিভব দ্যাট মিনস যা আছে তাই বসিয়ে দিব, দ্যাট মিনস 0.8 এটা যা আছে তাই আমরা এখানে বসিয়ে দিব। এবং এটাও যদি আমি হিসাব করি তাহলে আমরা পাবো কি 0.463 ভোল্ট পাবো। তার মানে আমরা দ্বিতীয় সূত্র অনুসারে কাজে লাগিয়েও আমরা সেম জিনিসটা বা সেম হিসাবটা বের করতে পারি। তারপর আমরা 3 নম্বর সূত্রটা কাজে লাগিয়ে দেখো, 3 নম্বর সূত্রে আমাদের একদম শুরুতে দেওয়া আছে অ্যানোডের জারণ বিভব, এবং আমরা দেখতে পাচ্ছি অ্যানোডের জারণ বিভব কিন্তু অলরেডি আমরা জানি সেটা হচ্ছে -0.337 ভোল্ট, এটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব। মাইনাস আমরা এখন কি করব, আমরা ক্যাথোডের জারণ বিভব বের করব। খেয়াল করে দেখো তো ক্যাথোডের জারণ বিভব মানে কি, মানে হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভবের বিপরীত রাশিটা। তার মানে আমাদের এখানে ক্যাথোডের বিজারণ বিভব দেওয়া আছে +0.8 ভোল্ট, আর আমরা যদি এটাকে জারণ বিভবে কনভার্ট করতে চাই তাহলে সেটা হয়ে যাবে কি -0.8 ভোল্ট, তাই না? এই জিনিসে সেটা কনভার্ট হবে। এবং তুমি যদি এটাও হিসাব করে দেখো তাহলে এক্সাক্ট সেম জিনিস আসবে, 0.463 ভোল্ট আসবে। তার মানে আমাদের কিন্তু মান একই আসছে প্রতিবার। এবং আমরা যদি এখন 4 নম্বর সূত্রটা ইউজ করে দেখি, খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। আমরা এখন কি করব, আমরা যেটা করব, আচ্ছা ওয়েট আমি একটু ঠিক করে দেখছি। আমরা এখন যেটা করব, প্রথমে হচ্ছে অ্যানোডের বিজারণ বিভবটাকে বের করব। তাহলে অ্যানোডের জারণ বিভব হচ্ছে -0.337 ভোল্ট, তার মানে বিজারণ বিভবটা কী হবে, অবশ্যই +0.337 ভোল্ট হবে। তাহলে সূত্র থেকে আমি প্রথমে মাইনাস নেব, তারপর আমি এখানে অ্যানোডের জারণ বিভবটা
এটাকে কনভার্ট করে ফেলবো বিজারণ বিভবে। জারণ বিভবের আগে যেহেতু মাইনাস আছে, তার মানে বিজারণ বিভবের আগে অবশ্যই প্লাস হবে, তার মানে এটা হবে আমাদের প্লাস 0.337 ভোল্ট। তারপর আমরা সূত্রের মাইনাস আবার ইউজ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হলো ক্যাথোডের বিজারণ বিভবটা জাস্ট কনভার্ট করবে এখন জারণ বিভবে। তার মানে এই জিনিসটা হচ্ছে ক্যাথোডের জারণ বিভব, তাই না? তো আমাদের ক্যাথোডের বিজারণ বিভব দেওয়া আছে 0.8 ভোল্ট। তো আমরা এই 0.8 ভোল্টটাকে কী করবো, সিম্পলি বিজারণ থেকে জারণ বিভবে কনভার্ট করব, সেজন্য আগে একটা মাইনাস দিতে হবে এখানে। তাহলে মাইনাস দিলে এটা হবে 0.8 ভোল্ট। তুমি যদি এটাও হিসাব করে দেখো, দেখতে পাবে এটার মান আসবে 0.463 ভোল্ট। তার মানে একটা বিষয় কনফার্ম, আমরা যে কোনোভাবে এই সূত্রটাকে ইউজ করি না কেন, প্রতিবারই কিন্তু আমাদের তড়িৎ রাসায়নিক কোষের যে ইএমএফ বা তড়িৎচালক বল, সেটার মান সেম আসছে, দ্যাট মিনস 0.463 ভোল্ট আসছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমাদের এই ছবির মধ্যে কিন্তু সেম ভোল্টটা দেওয়া। তার মানে তোমাদের কোশ্চেনের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সিম্পলি এই ভ্যালুটা দেওয়া থাকবে এবং এই ভ্যালুটা দেওয়া থাকবে, অথবা এদের বিপরীত ভ্যালুগুলো দেওয়া থাকতে পারে। দ্যাট মিনস তোমার অ্যানোডের জন্য বিজারণ বিভব দেওয়া থাকতে পারে, অথবা ক্যাথোডের জন্য জারণ বিভব দেওয়া থাকতে পারে। তোমরা ধরে ধরে একদম বুঝে বুঝে এই জিনিসগুলো সলভ করবে। তবে আমি বলবো প্রথম 3টা সূত্র ইউজ করাটাই সবচেয়ে বেটার। 4 নম্বর সূত্রটা একটু ইন্টারেস্টিং, এটা ইউজ না করাটাই ভালো, কেননা 4 নম্বর সূত্রটা তোমাদের জন্য ঝামেলা তৈরি করতে পারে। এখন আমার এই লেখা সূত্রগুলোর সাথে তোমাদের বইয়ের যে সূত্রগুলো আছে সেগুলোর সামঞ্জস্যতাপূর্ণ নাও হতে পারে, কেননা বইতে আসলে এই জিনিসগুলোকে বাংলা লেখা হয়েছে। দ্যাট মিনস এখানে লেখা হয়েছে ই অফ কোষ, দ্যাট মিনস সেলের জায়গায় লেখা হয়েছে কোষ। তারপর ই অফ OX, দ্যাট মিনস অক্সিডেশনের জায়গায় লেখা হয়েছে জারণ, এর জায়গায় লেখা হয়েছে অ্যানোড। এগুলো সব কিন্তু বাংলাতে লেখা হয়েছে। তোমরা যদি একটু বুঝে বুঝে বইগুলোর সাথে আমার এই পড়াগুলো মিলিয়ে দেখো, তাহলে দেখবে সব কিছু একদম সেম, একই রকম আছে। আমি জাস্ট এখানে ইংলিশে প্রকাশ করেছি আর বই সেখানে বাংলাতে প্রকাশ করেছে। আর তোমরা সব সময় এই ই অফ সেলের যে সূত্রটা আছে, এটাকে এমনভাবে লিখবে যাতে প্রথম অংশে তোমার অ্যানোড থাকে, দ্বিতীয় অংশে যেন তোমার ক্যাথোড থাকে। তাহলে দেখো প্রথম অংশে অ্যানোডে কী হয়, জারণ হয়, ক্যাথোডে কী হয়, বিজারণ হয়। তার মানে তোমরা সবসময় A + C এরকম একটা কম্বিনেশন করে এই সূত্রগুলোকে তৈরি করবে, তাহলে তোমাদের আর ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। এবং বইতে কিছু কিছু সূত্র আছে ডান বাম দিয়ে করেছে, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব এই সমস্ত ডান, তারপর এই সমস্ত বাম, এই জিনিসগুলো টোটালি জীবন থেকে মুছে ফেলতে। কেননা ডান বাম দিয়ে তোমরা কিন্তু কখনোই বুঝতে পারবে না কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। কেননা আমি যদি তোমাদেরকে এই তড়িৎ রাসায়নিক কোষটা উল্টে দিই, দ্যাট মিনস জাস্ট রোটেট করে দিই, তখন কিন্তু তোমার অ্যানোডটা চলে যাবে ওই পাশে, ক্যাথোডটা চলে আসবে এই পাশে, তখন কিন্তু আর ডান বাম এখানে কাজ করবে না। তার মানে তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, বইতে তোমরা কিছু সূত্র দেখবে ডান এবং বাম দিয়ে করা, ওগুলোর ধারে কাছেও যাবে না। জাস্ট তোমরা এইভাবে ইউজ করবে, প্রথমটা থাকবে অ্যানোড, তারপর এটা থাকবে ক্যাথোড, দ্যাট মিনস A + C বা AC, এভাবে তোমাদের কাজ করতে হবে। এবার আমরা আরেকটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে প্রমাণ কোষ বিভব, বা যেটাকে ইংলিশে বলে স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল। তো প্রমাণ কোষ বিভব দেখার জন্য আমাদের দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিজারণ বিভব, আরেকটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার জারণ বিভব। যেমন আমরা এরকম একটা কম্বিনেশন দেখেছিলাম, যেখানে কি করেছি, আমরা একটা জিঙ্কের ধাতুকে নিয়েছি পাথ হিসেবে এবং একটা জিঙ্কের লবণকে নিয়েছি বা দ্রবণকে নিয়েছি, তার সাথে আমরা একটা হাইড্রোজেন তড়িৎদ্বারকে যুক্ত করেছি। তখন হচ্ছে কি, আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বারের মধ্যে যে তড়িৎচালক বল তৈরি হয়েছিল বা জারণ বিভব বা বিজারণ বিভব তৈরি হয়েছিল, সেটাকে আমরা শূন্য ধরতাম, এবং ওর সাপেক্ষে জিঙ্কের অ্যানোড বা ক্যাথোড যেটাই বলি না কেন, এর মধ্যে যেই তড়িৎ বিভব তৈরি হতো সেটাকে আমরা ধরতাম কি, একদম কি বলবো, জিঙ্কের প্রমাণ তড়িৎ বিভব। দ্যাট মিনস আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভোল্ট মিটারে কিন্তু 0.76 ভোল্ট রিডিং তৈরি হয়েছে। তার মানে এই 0.76 ভোল্টটা হচ্ছে আমাদের এমন একটা পরিমাপ যেটা জিঙ্কের জারণ বিভব কিংবা বিজারণ বিভবকে প্রকাশ করে। এখন জিঙ্ক যেহেতু আমাদের এখানে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, তার মানে জিঙ্কের এখানে জারণ ঘটছে, সেজন্য আমরা বলতে পারি আমাদের এই টোটাল সিস্টেমে জিঙ্কের প্রমাণ জারণ বিভব হচ্ছে +0.76। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা জিঙ্কের জন্য এই প্রমাণ জারণ তড়িৎদ্বার বিভবকে লিখতে পারি E0, তারপরে OX দিতে পারি। OX মানে হচ্ছে কি, অক্সিডেশন বা জারণ। তাহলে এটা যদি আমি জিঙ্কের জন্য লিখি, তাহলে কি হচ্ছে, এখানে প্রথমে জিঙ্ক ধাতু ছিল, পরবর্তীতে সে জিঙ্ক 2+ আয়নে কনভার্ট হয়েছে, তাই না, ইলেকট্রন হারিয়ে। তার মানে এই জিনিসটার মানই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত, আমাদের এখানে দেওয়া আছে 0.76 ভোল্ট, এবং এটা কিন্তু পজিটিভ, ভালোভাবে খেয়াল করতে হবে। আমি কিন্তু এখানে পজিটিভ সাইন দেইনি, বাট স্টিল এটা কি পজিটিভ বা ধনাত্মক ভ্যালু। এখন এটা আমরা কেন দেখালাম, এর মেইন কারণটা হচ্ছে আমরা স্পেসিফিকভাবে কোনো একটা তড়িৎদ্বারের বিভব বের করতে পারি না। অর্থাৎ কথার কথা, আমাদের ধরা যাক এখানে হাইড্রোজেন ইলেকট্রোডটা নেই,
এই টোটাল সেটআপটা নেই, শুধুমাত্র জিঙ্ক এবং জিঙ্কের একটা লবণ আছে। তো জিঙ্ক এবং জিঙ্কের লবণ থেকে আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি যে কোনোভাবে কোনো জারণ বিভব বা বিজারণ বিভব বের করা যায় না। আমরা কিসের ইউজ করে থাকি? আমরা একটা হাইড্রোজেন তড়িৎদ্বার ইউজ করে থাকি, যাতে একটা কমপ্লিট সার্কিট বা বলা যায় টোটাল একটা তড়িৎ বর্তনী তৈরি হয়। তাহলে এখানে এই টোটাল তড়িৎ বর্তনী তৈরি হওয়ার জন্য দুইটা পাত্র লাগছে, দুইটা পাত্রের মধ্যে দুইটা দ্রবণ লাগছে এবং দুইটা ইলেকট্রোড লাগছে বা তড়িৎদ্বার লাগছে। তবেই আমরা বলতে পারবো এই ক্ষেত্রে আমাদের যে পাত্রটার মধ্যে ধাতু আছে, দ্যাট মিনস জিঙ্ক থাকতে পারে, কপার থাকতে পারে বা সিলভার থাকতে পারে, এই জিনিসটা তখন আমরা প্রমাণ জারণ বিভব বের করতে পারবো বা বিজারণ বিভব বের করতে পারবো। তাহলে কোনো একটা ধাতুর প্রমাণ জারণ বিভব অথবা বিজারণ বিভব যদি আমি বের করতে চাই প্রমাণ হিসেবে, তাহলে আমাদের অবশ্যই হাইড্রোজেন তড়িৎদ্বারের একটা সংযোগ দরকার হয়। তখন আমাদের এই হাইড্রোজেন তড়িৎদ্বারের মধ্যে যে বিভব তৈরি হয় সেটাকে আসলে শূন্য ধরা হয়, এবং এই হাইড্রোজেন তড়িৎদ্বারটা একই সাথে জারণের কাজও করতে পারে, আবার বিজারণের কাজও করতে পারে। অর্থাৎ যেহেতু আমরা এখানে জিঙ্ক যুক্ত করেছি, জিঙ্ক কী করেছে? জারণ করেছে। তাহলে উল্টো দিক দিয়ে আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার এখানে বিজারণ ক্রিয়া ঘটাবে। আবার আমি যদি এখানে কপার যুক্ত করতাম, তাহলে কপার ঘটাতো বিজারণ, এবং এখানে হাইড্রোজেন তড়িৎদ্বারটা তখন জারণ বা অক্সিডেশন ঘটাতো। তাহলে এখানে আমরা কপার ইউজ করি অথবা জিঙ্ক ইউজ করি, যেটা ইউজ করি না কেন, হাইড্রোজেন তড়িৎদ্বারের মাধ্যমে আমরা জিঙ্ক কিংবা কপার কিংবা সিলভার যেটাই হোক না কেন তাদের প্রমাণ জারণ বিভব অথবা প্রমাণ বিজারণ বিভব বের করছি। এবং এই প্রমাণ জিনিসটাকে প্রকাশ করার জন্য আমরা ইয়ের উপর একটা নট সাইন অথবা জিরো সাইন ইউজ করেছি। তাহলে জিঙ্কের জন্য আমরা দেখতে পাচ্ছি প্রমাণ জারণ বিভবের মান 0.76 ভোল্ট। আর আমি যদি বলি জিঙ্কের জন্য প্রমাণ বিজারণ বিভবের মান কত, সেটাও তোমরা এখন জানো, কেননা প্রমাণ বিজারণ বিভব হচ্ছে কি প্রমাণ জারণ বিভবের ঠিক উল্টো মান বা অপোজিট মান। তো এটাকে কীভাবে লিখতে হবে? আমি যদি এখন ই নট লিখি এবং এটা যদি প্রমাণ বিজারণ বিভব হয়, তাহলে অবশ্যই ও এক্সের জায়গায় কী লিখবো? আর ইডি লিখবো, দ্যাট মিনস বিজারণের ইংলিশ রিডাকশনের শর্ট ফর্ম। তারপরে আমরা বিজারণের কাহিনী লিখব। বিজারণ কীভাবে হয়? জিঙ্ক প্রথমে 2+ আয়ন হিসেবে থাকে, তারপরে সে 2টা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে কনভার্ট হয়। এই পদ্ধতিটা হচ্ছে কি বিজারণ পদ্ধতি, এবং এটার মান তখন কী হবে? ঠিক প্রমাণ জারণ বিভবের উল্টো মান হবে, দ্যাট ইজ -0.76 ভোল্ট। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি দেখেছি। বাট এখানে নতুন যে কনসেপ্টটা হচ্ছে সেটা হলো একটা ছোট্ট ওয়ার্ড চলে এসেছে, এবং সেটা হলো প্রমাণ। তার মানে প্রমাণ বিষয়টা যখন আমরা ইউজ করব, তখন অবশ্যই কোনো একটা স্পেসিফিক তড়িৎদ্বারের সাথে হাইড্রোজেন তড়িৎদ্বারকে যুক্ত করে তারপরে ওই স্পেসিফিক তড়িৎদ্বারের বিভব বের করব। সেটা হতে পারে জারণ বিভব কিংবা বিজারণ বিভব। যদি সেটা জারণ বিভব হয় সেটাকে আমরা বলবো প্রমাণ জারণ বিভব, আর যদি সেটা বিজারণ বিভব হয় তাহলে সেটাকে বলবো আমরা প্রমাণ বিজারণ বিভব। এখন আমরা যদি এরকম জিঙ্কের একটা প্রমাণ জারণ বিভব নেই এবং কপারের যদি একটা প্রমাণ বিজারণ বিভব নেই, নিয়ে যদি 2টা ইলেকট্রোড যুক্ত করে একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করি, তাহলে সেই কোষটা দেখতে অনেকটা এমন হবে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রথম পাত্রে জিঙ্ক এবং জিঙ্কের একটা লবণ জিঙ্ক সালফেট আছে, দ্বিতীয় পাত্রে কপার এবং কপারের একটা লবণ কপার সালফেট আছে। বাট আমরা এখানে জিঙ্ক ধাতুটা যে ইউজ করেছি, এই জিঙ্কের অবশ্যই কী থাকবে? নির্দিষ্ট একটা জারণ বিভব থাকবে, কেননা জিঙ্ক হচ্ছে জারণ ঘটায়। আবার কপার যে ইউজ করেছি, কপারের কী থাকবে? একটা নির্দিষ্ট বিজারণ বিভব থাকবে, কারণ কপার হচ্ছে বিজারণ ঘটায়। বাট যদি আমি জিঙ্কের এই জারণ বিভবটাকে প্রমাণ জারণ বিভব হিসেবে নেই এবং কপারের বিজারণ বিভবটাকেও যদি প্রমাণ বিজারণ বিভব হিসেবে নেই, তাহলে এই টোটাল সেল বা কোষের মধ্যে যে বিভবটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের প্রমাণ কোষ বিভব। তার মানে এই প্রমাণ কোষ বিভব হওয়ার জন্য অবশ্যই আমরা যে 2টা মেটাল ইউজ করব ক্যাথোড এবং অ্যানোড হিসেবে, তাদের প্রমাণ জারণ বিভব লাগবে এবং প্রমাণ বিজারণ বিভব লাগবে। যেমন তোমাদেরকে যদি আমি আগের স্লাইডটা দেখাই, আগের স্লাইডে খেয়াল করে দেখো, আমরা এখানে টোটাল কোষ বিভব বা ই সেল বের করেছি, এবং সেক্ষেত্রে আমরা শুধুমাত্র জারণ বিভব এবং বিজারণ বিভবকে ইউজ করেছি। বাট প্রমাণ এই কথাটা কিন্তু ছিল না। তার মানে আমরা এখানে যে কপার ইউজ করেছি বা সিলভার ইউজ করেছি, এরা এই রাসায়নিক কোষে থাকা অবস্থায় কী পরিমাণ জারণ বিভব বিজারণ বিভব দেখিয়েছে সেগুলোর মান আমরা ইউজ করেছি, দ্যাট মিনস ই অফ ও এক্স অথবা ই অফ আর ইডি হিসেবে। বাট আমরা এখন যে নতুন তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করলাম, এখানে যে ইলেকট্রোডগুলো রেখেছি জিঙ্ক বা কপার, এগুলো কিন্তু সাধারণ কোনো ইলেকট্রোড না, এগুলোর সাথে এক্সট্রাভাবে হাইড্রোজেন ইলেকট্রোড আগে যুক্ত ছিল। যুক্ত থেকে তাদের থেকে পাওয়া আমরা প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভবগুলোকে ইউজ করে তারপরে তড়িৎ রাসায়নিক কোষটা বানিয়েছি। তার মানে আমরা যখন এখানকার জিঙ্কের কথা বলবো,
তখন আমরা এই জিঙ্কের যে জারণ বিভবের কথা বলবো সেটা সাধারণ কোনো জারণ বিভব হবে না, সেটা হবে এরকম প্রমাণ জারণ বিভব। আবার আমরা যে এখানে কপারের কথা বলবো এটা কোনো কপারের সাধারণ বিজারণ বিভব হবে না, এটা হবে কপারের প্রমাণ বিজারণ বিভব। তাহলে আমি যদি বলি কপারের প্রমাণ বিজারণ বিভবটা দেখতে কীরকম, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, আমরা ইনোট লিখবো, যেহেতু বিজারণ বিভব বের করছি কপারের, তার মানে রিডাকশন, দ্যাট মিনস আরইডি লিখবো, এবং তারপরে কপারের বিজারণ ক্রিয়াটা বর্ণনা করব। কপার কিভাবে বিজারিত হয়? কপারের হচ্ছে 2টা ইলেকট্রন থাকে এক্সট্রা আয়নের মধ্যে, এবং সে 2টা ইলেকট্রন মানে কপার 2+ থাকে আর কি, অর্থাৎ কপার আয়ন থাকে আর কি। তো ওটা 2টা ইলেকট্রন গ্রহণ করে সরাসরি কপার ধাতুতে কনভার্ট হয়। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে কি কপারের বিজারণ বিক্রিয়া, এবং এই ক্ষেত্রে তার যে বিজারণ বিভবটা থাকে সেটা অবশ্যই কি প্রমাণ বিজারণ বিভব, এবং তার মানটা থাকে হচ্ছে মোটামুটি 0.35 ভোল্টের মতো। তো এই যে 0.35 ভোল্টটা লিখলাম, এই জিনিসটা আসছে হচ্ছে কোথা থেকে? যখন আমরা কপারকে ইউজ করব এরকম একটা তড়িৎদ্বারে এবং হাইড্রোজেন ইলেকট্রোডকে ইউজ করব আরেকটা তড়িৎদ্বার হিসেবে, তখন আমরা এই ভোল্ট মিটারে পাবো -0.35 ভোল্ট। কেন মাইনাস দিলাম? কারণ ভোল্ট মিটারটা যদি মানে জারণ বিভব আমাদেরকে প্রকাশ করে তাহলে সেটা হবে -0.35 ভোল্ট, আর যদি বিজারণ বিভব প্রকাশ করে তাহলে হবে +0.35 ভোল্ট। তো কপার যেহেতু এখানে বিজারণ বিভব প্রদর্শন করছে তাই ওটার মানই হচ্ছে কি এটা, এবং এটা কিন্তু ফিক্সড করে, আমি তোমাদেরকে ছকে দেখিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম 2টা তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবকে একত্রিত করে আমরা যদি একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করি, তাহলে ওই তড়িৎ রাসায়নিক কোষের যে মোট বিভবটা হবে বা সেল পটেনশিয়াল যেটা হবে বা কোষ বিভব যেটা হবে, ওটাই হচ্ছে কি আমাদের প্রমাণ কোষ বিভব। তো এখন কোষ বিভব তো বুঝলাম, তাই না? মানে প্রমাণ কোষ বিভব বুঝেছি, বাট এটা সূত্রটা কী হবে? সূত্রের জন্য কোনো চিন্তা করতে হবে না, আমরা আগের স্লাইডে যে সূত্রগুলো দেখতে পাচ্ছি সেম সূত্রগুলো বসবে, জাস্ট এর উপর একটা নট বসবে। তাহলে দেখাচ্ছি কীরকমভাবে। তো আমি একটা নতুন স্লাইড নিচ্ছি তোমাদের জন্য, খেয়াল করে দেখো। আমাদের এখানে অ্যানোডে হচ্ছে জারণ ঘটে বা অক্সিডেশন ঘটে, আর ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে বা রিডাকশন ঘটে। আমরা নর্মালি সেল ইএমএফ বা ইনার সেল লিখতে শিখেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের এখানে যখন প্রমাণ কোষ বিভব নিয়ে কাজ করব তখনও কিন্তু আমাদের ওই কন্ডিশনগুলো লাগবে। দ্যাট মিনস আমাদের যে দ্রবণটা থাকবে সল্টের বা লবণের দ্রবণ, এই দ্রবণগুলোর ঘনমাত্রা অবশ্যই 1 মোলার হতে হবে। দ্যাট মিনস 1 মোলার ঘনমাত্রা হতে হবে, এছাড়া অন্য কিছু হলে কিন্তু হবে না। আবার আমাদের যেই দ্রবণের তাপমাত্রা সেটা অবশ্যই 25 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 298 ক্যালভিন হতে হবে। তো এই দুটো কন্ডিশন অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এই দুটো কন্ডিশন বাদে কিন্তু আমরা প্রমাণ কোষ বিভব পাবো না। তো যাই হোক, আমরা ইনট সেল লিখেছিলাম কীভাবে, মানে ই সেল লিখেছিলাম, আমি একটু মনে করিয়ে দিচ্ছি আবার। ই অফ সেল বা টোটাল তড়িৎ রাসায়নিক কোষের যে কোষ বিভবটা ছিল সেটা আমরা এভাবে লিখেছিলাম যে আমরা প্রথম অংশ দিয়েছিলাম হচ্ছে অ্যানোডের কথা, অর্থাৎ আমি এসি নিয়ম শিখিয়েছি, প্রথমে এ তারপর হচ্ছে সি। তাহলে অ্যানোডে কী হয়? অবশ্যই জারণ হয়। তাহলে আমরা কি করি? জারণ বিভবটা নিতাম, দ্যাট মিনস ই অফ ও এক্স নিতাম, কারটা নিতাম অ্যানোডেরটা নিতাম, ওর সাথে যোগ করতাম ক্যাথোডের বিজারণ বিভবকে, দ্যাট মিনস ই অফ আরইডি। দ্যাট মিনস একদম আমরা আগের সূত্রটাই ইউজ করেছি এখানে। আমি যদি একটু দেখাই তোমাদেরকে 2 স্লাইড আগে, তো এই যে এখানে ই অফ ও এক্স এ, অর্থাৎ প্রথম লাইনটা আমি দেখাচ্ছি, এই সূত্রটা আমরা ইউজ করব, তাই না? প্রথম অংশ হচ্ছে অ্যানোড, তারপর অংশ হচ্ছে আমাদের ক্যাথোড। তাহলে আমি এটাকে অ্যানোড লিখতে পারি, এটাকে হচ্ছে ক্যাথোডের অংশ লিখতে পারি। বাট যেহেতু এখন আমরা এখানে প্রমাণ কোষ বিভব নিয়ে কাজ করব, তার মানে আমাদের এখানে এক্সট্রা একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি ইউর উপর সিম্পলি ই নট আসবে, এখানে ই অফ ও এক্সের উপর ই নট আসবে, আবার ই অফ আরইডির উপর একটা নট আসবে। তো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র প্রমাণ কোষ বিভব বের করার জন্য। তাহলে প্রমাণ কোষ বিভব বের করার আরও কতগুলো সূত্র আমরা দেখতে পারি। যেমন আমরা বলতে পারি যে ই অফ ও এক্স অফ এ, যেটা মানে যা আমরা অ্যানোডের যেই বিজারণ বিভবটা আছে সেটাকে এভাবে লিখতে পারি, তাই না? এটার সাথে আমরা যোগ দিতে পারি ক্যাথোডের বিজারণ বিভবকে। দ্যাট মিনস যেহেতু জারণ বিভব এবং বিজারণ বিভব হচ্ছে একে অপরের বিপরীত, এই জন্য আমরা অ্যানোডের জারণ বিভবটাকে যদি মাইনাস দিয়ে লিখি সেটা হয়ে যাবে কি অ্যানোডের বিজারণ বিভব, তার মানে মাইনাস ই অফ আরইডি, এভাবে আমরা লিখতে পারি। এটা আরেকটা সূত্র হবে, কিন্তু অবশ্যই উপরে কী দিতে হবে? নট দিতে হবে। এবং এই নটটা আসলে কি মিন করে? এই নটগুলো আসলে মিন করে প্রমাণ জারণ বিভব এবং প্রমাণ বিজারণ বিভব। যেমন আমরা আগের পেজে দেখতে পাচ্ছি জিঙ্কের জন্য প্রমাণ জারণ বিভব ছিল 0.76 ভোল্ট, এবং এখানে আমরা ই নট ইউজ করেছি। আবার কপারের জন্য প্রমাণ বিজারণ বিভব ছিল কত? 0.35 ভোল্ট, এখানে আমরা কিন্তু ইনোট ইউজ করেছি। তো ওই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে, দ্যাট মিনস ইনোট হিসেবে প্রকাশ হবে। আমরা আরেকটা সূত্র বানাতে পারি, কীরকম সূত্র ছিল? এটা যা আছে তাই থাক, দ্যাট মিনস মাইনাস ইনোট আরইডি অফ এ, অ্যানোডের বিজারণ বিভব, এটা মাইনাস হচ্ছে ক্যাথোডের জারণ বিভব, ই নট ও এক্স অফ সি। এভাবে আমরা লিখতে পারি, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি অলরেডি। আরও একভাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ই নট ও এক্স, এভাবে লিখতে পারি, দ্যাট মিনস অ্যানোডের জারণ বিভব, তারপর মাইনাস ক্যাথোডের জারণ বিভব।
এবং এই জারণ বিভব বা বিজারণ বিভবগুলো অবশ্যই প্রমাণ হিসেবে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষের প্রমাণ কোষ বিভবের সূত্র, ইনট সেলের সূত্র। এখন আমরা এখানে যেহেতু জিঙ্ক এবং কপার ইউজ করেছি, তাহলে চলো কপার আর জিঙ্কের জন্য আমরা যে কোনো একটা টার্ম লিখে ফেলি। আমরা কোন টার্মটা লিখবো? আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে লাস্টের টার্মটা ইউজ করে থাকি, অথবা ফার্স্টের টার্মও তুমি বলতে পারো, যে কোনো একটা ইউজ করলেই হয়। তো আমি প্রথম টার্মটা ইউজ করি, এটা যেহেতু বেশি ইউজ করা হয়। এই টার্ম ইউজ করে আমরা জিঙ্ক এবং কপারের তড়িৎ রাসায়নিক কোষের প্রমাণ কোষ বিভবটা লিখে ফেলবো। তাহলে প্রমাণ কোষ বিভবের মান কী হবে, মানে রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে? ইনট সেল, মানে আমরা উপরের ছবির জন্য লিখছি ইজ ইকুয়াল টু, আমাদের অ্যানোডে হয় জারণ, তার মানে জারণ বিভবটা আমরা ইউজ করব, বাট সেক্ষেত্রে প্রমাণ জারণ বিভব ইউজ করব। তাহলে দেখছি আমরা প্রমাণ জারণ বিভব কীভাবে লিখতে হয়। জিঙ্কের জন্য এটাকে লিখতে হয় ইনট, তারপর হচ্ছে যেহেতু প্রমাণ জারণ বিভব, তার মানে অক্সিডেশনের জন্য OX লিখলাম। আর এখানে জিঙ্কের কী ঘটনা ঘটেছে, জিঙ্ক থেকে সে আসলে জিঙ্ক 2+ হয়েছে জারণ প্রক্রিয়াতে, এটা আমাদের লিখতে হবে। তারপর প্লাস দিব। তারপরে ক্যাথোডে কপারের যে বিজারণ বিভব ঘটেছে, মানে বিজারণ যে হয়েছে তার প্রমাণ বিজারণ বিভবটা লিখতে হবে। তাহলে ক্যাথোডে কপারের প্রমাণ বিজারণ বিভব লেখার সিস্টেম হচ্ছে কি, ইনট দিব, তারপর ওই বিজারণ বিভবের জন্য RET মানে রিডাকশনের জন্য শর্টকাট যে ফর্মটা আছে সেটা দিব। এখানে কপার কি হয়েছে, দ্রবণে ছিল 2+, তারপরে সে কপারে কনভার্ট হয়েছে। তো এইভাবে লিখলে আমাদের হয়ে যাবে। এবং এইভাবে আমরা কোনো একটা কোষের জন্য প্রমাণ জারণ বিভব এবং প্রমাণ বিজারণ বিভব বের করতে পারি। তো কোষ না আসলে তড়িৎদ্বারের জন্য আর কি। আর ওভারঅলটা যদি আমি এরকমভাবে যোগ বিয়োগ করতে থাকি, তাহলে আমরা ইনট সেল বা কোষের প্রমাণ কোষ বিভবটা পেয়ে যাব। তাহলে আমি যদি একদম ফাইনাল কথা বলি, কোনো একটা কোষের বা তড়িৎ রাসায়নিক কোষের প্রমাণ কোষ বিভব বলতে কী বোঝায়? আমরা অবশ্যই এমন কিছু জারণ বিভব এবং বিজারণ বিভব যোগ বিয়োগ করব যারা সত্যিকার অর্থে প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব হিসেবে কাজ করবে। যেমন দেখতে পাচ্ছ ইনট OX অফ A, এটা হচ্ছে অ্যানোডের প্রমাণ জারণ বিভব। আবার ইনট RED অফ C মানে হচ্ছে কি, ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব। তাহলে আমি যদি বলি যে কোনো একটা সেলের ইনট সেল, এর মানেই হচ্ছে কি, ওই কোষের মধ্যে ইউজ করা যে তড়িৎদ্বারগুলো আছে বা ইলেকট্রোডগুলো আছে, ওই ইলেকট্রোডের প্রমাণ জারণ বিভব। আমি বাংলা লিখে দিই তাহলে বুঝতে পারবে। প্রথমটা হবে কি, প্রমাণ জারণ বিভব। আমি জাস্ট ফার্স্ট সূত্রটাকে ইন্ডিকেট করছি। তাহলে প্রথমটা হচ্ছে প্রমাণ জারণ বিভব প্লাস প্রমাণ অন্য একটা তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব। বাস, এতটুকু হচ্ছে আমাদের মেইন সূত্র। তার মানে এখানে প্রমাণ জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং কীভাবে প্রমাণ জিনিসটা এসেছে হাইড্রোজেন ইলেকট্রোডের মাধ্যমে, সেটা আই থিঙ্ক তোমরা সবাই ধরতে পেরেছ। এবং অবশ্যই প্রথম অংশটা হচ্ছে আমাদের অ্যানোডের, এটা ভুলে গেলে চলবে না। দ্যাট মিনস এই অংশটা হচ্ছে অ্যানোডের প্রমাণ জারণ বিভব, আর এই অংশটা হচ্ছে আমাদের ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব।